বুঝতে পেরেছি। আমি এখানে এই বিষয় নিয়ে একটু সুকান্ত বাবুর কাছেও আসবো। সুকান্ত বাবু, আপনি সরাসরি শুনতে পেলেন ডক্টর মনোরঞ্জন ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা, তিনি আজ আমাদের সঙ্গে কথা বলছেন। তিনি যে কথাগুলো বলছেন যে এটা পার্সোনাল কোনো শত্রুতা হতে পারে, অর্থাৎ আজ যে ছবিটা আমরা দেখতে পেয়েছি একজন মুক্তিযোদ্ধাকে যেভাবে অবমাননা করা হয়েছে, কি বলবেন সুকান্ত বাবু? দেখো, প্রথম কথা অঞ্জন, মানে প্রথমে তো ওনাকে শুভেচ্ছা। আর উনি মুক্তিযোদ্ধার কারিগর। মুক্তিযোদ্ধারা যবে এই যার সঙ্গে ছিলেন, যে আন্দোলনের তার পরবর্তীকালে যুদ্ধ, এর সঙ্গে যারা ছিলেন তারাই বুঝতে পারবে যে কিভাবে একটা দেশকে স্বাধীন করা হয়েছিল এবং ভারতবর্ষের ভূমিকা সেখানে কি ছিল। উনিও ওটা অ্যাডমিট করবেন। উনি কোনার কথার ছত্রে ছত্রে আমি সেটাই খুঁজে বেরিয়েছিলাম, সেটা পেয়েছি। এবার যেটা অঞ্জন ঘটনা, যে এই ধরনের ছবিগুলো না, সমস্যা হচ্ছে দেখো, আমাদের পক্ষ থেকে এরকম মুক্তিযোদ্ধাদের প্রতি যদি অবমাননা করা হয়, কারণ আমরাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের অংশীদার ছিলাম, এটা ভুললে চলবে না। এবার এটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার, সুকান্ত বাবু, বাংলাদেশের কিছু মানুষ এই ইতিহাসটা বোধহয় ভুলতে চাইছেন। একদম একদম। আমি দুটো বাংলাদেশের চ্যানেলে ছিলাম এই গতকাল, তার আগের দিন, পরশু, এবং সেখানে বিএনপির কিছু নেতা, এবং আমি মানে বলতেও চাই, তারা এরকম বলছেন যে হিন্দুদের তো প্রচুর চাকরি দেওয়া হয়েছে, আপনি শেখ হাসিনা হিন্দুদের চাকরি দিয়েছে। তখন আমি এই কথাটা বলেছি, সেটা তো মেধার ভিত্তিতে। বললো যে আপনি জানেন না যে মুক্তিযোদ্ধা কোটার কি অপব্যবহার করা হয়েছে। তো অঞ্জন, আমি দুটো কথা বলবো। আমি বলছি না যে অন্তর্বর্তীকালীন সরকারে মোহাম্মদ ইউনূস যে কাজ করছেন খুব ভালো করছেন, কারণ তিনি কিন্তু সবচেয়ে বড় কথা সংখ্যালঘু হিন্দুদের, তাদের কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে এই জামাত বা মৌলবাদীরা আজকে যে অবস্থায় পৌঁছে দিয়েছে, তা কিন্তু একমাত্র কারণ, একমাত্র মহড়া বা একমাত্র কিরণক হচ্ছে এই মোহাম্মদ ইউনূস। কিন্তু আমি এটাও বলবো যে এই যে মুক্তিযোদ্ধার ট্রাম্প কার্ড ইউজ করে, যেটা আমাদের শেখ হাসিনা সবচেয়ে বড় ভুল করেছে, তার বাবাকে অনেক বেশি বিক্রি করেছে, বাবাকে সব ক্ষেত্রে পণ্য বিক্রি করেছেন, তার মাসুল কিন্তু দিতে হয়েছে। দুটো নির্বাচনে গণতন্ত্রকে কুঠারাঘাত করেছেন, সে কারণে আজকে শেখ হাসিনাকে এই অবস্থায় আসতে হয়েছে। তৃতীয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের আলাদা বাড়ি করে দেয়া, তাদের চাকরিতে সংরক্ষণ, এগুলোতে না সাধারণ মানুষ জ্বলে উঠেছিল। সুতরাং আমি এটা বলতে চাই, মুক্তিযোদ্ধাদের সম্মান চাকরি দিয়ে বা একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়ে হয় না। যিনি আমার সঙ্গে কো প্যানেলিস্ট রয়েছেন, উনি খুব সুন্দরভাবে বলছিলেন। আমি একটা কথাই বলতে চাই, যে এই ঘটনাগুলো কিন্তু সবগুলো, মানে তুমি যদি মানিকগঞ্জ জেলা বা তার উপজেলা, যদি আমি যদি হরিরামপুর, এই সব জায়গাগুলো দেখো, ফরিদপুর, এখানে কিন্তু হিন্দুদের প্রতি আক্রমণটা কম হয়েছে। কিন্তু যেই সব জায়গায় এগুলো হচ্ছে, এগুলো জাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে চাইছে যে তারা মুক্তিযুদ্ধকে মানে না। সে ইতিহাস তো তুমি দেখেছো, শেখ মুজিবুর রহমানের, আমরা তো একেবারে স্পষ্ট দেখেছি সুকান্ত বাবু, যেখানে স্পষ্ট দেখেছি 5ই আগস্টের পর শুধু ইউনূস সরকার আসা নয়, এই 5 থেকে 8ই আগস্ট 3 দিনের প্রেক্ষাপটে না অনেক ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে, আমরা দেখেছি, আমার বলতে খারাপ লাগলো কিন্তু এগুলো একদম স্পষ্ট সবার কাছে রয়েছে, অন্তর্বাস থেকে শুরু করে হাঁস, শাড়ি, চেয়ার, কিচ্ছু ছাড়েননি তারা। আমি জানি না তারা আদেও কোন ধারণায় বিশ্বাসী, আদৌ তারা সাধারণ মানুষকে কি পর্যায়ে ভাবে, কিংবা মুক্তিযোদ্ধাদের কি লেভেলের চিন্তন করেন আমি জানি না। আমি এই বিষয় নিয়ে সরাসরি সোমেনবাবুর কাছেও আসবো, তারপর আমাদের যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের কাছেও আসবো। রাজনীতির থেকে একটু বাইরে বেরিয়ে একটু আলোচনা করতে চাইছি, সবার সময় চেয়ে সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, আপনি শুনতে পেলেন মনোরঞ্জনবাবু কি বলছেন। শুধু এটা নয়, আজকে যে ঘটনাটি ঘটেছে, যদি সত্যি আমি ধরি পার্সোনাল কোনো শত্রুতা রয়েছে বেছে বেছে মুক্তিযোদ্ধার সঙ্গে, আসলে ঘটনাচক্রে যে দৃশ্যাবলী দেখলাম, আমার পিতৃভূমি কুমিল্লা, ব্রাহ্মণবেড়িয়া কালীকচ্ছ গ্রাম, সেখানেই তো ঘটেছে 14 গ্রামে। আসলে বলছি, আমি লাস্ট টাইম যখন নাকি 2000 বোধহয় 16-16তে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমন্ত্রিত বক্তা ছিলাম, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও গেছি, উত্তরা। আজকে যখন দেখছি সেই চিত্র, মনে রাখতে হবে যে এই চিত্রের সঙ্গে যে ইতিহাসকে আমরা বলছি, সেই ইতিহাসের সঙ্গে জুড়ে আছে যে বাঙালি সত্তা, জুড়ে আছে সেই সময় দাঁড়িয়ে
দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সে দেবদুলাল কণ্ঠস্বরে মুক্তিযুদ্ধের বিবরণ, ভুলে আছে এপারের ঋত্বিক ঘটকের সেই আবেগতাড়িত ভিক্ষাবৃত্তির ছবি, জুড়ে আছে মহানায়ক উত্তম কুমারের পর্দার আড়ালে থেকে কিভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ছবি। তাহলে আগামী দিনে সমগ্র জাতিসত্তা বাঙালি হিসাবে আমরা যে নতুন জাতি রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে এপারে ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়েও যে সাহায্য সহযোগিতা, যে ভবিষ্যতে এক সুন্দর মানে এক সুন্দর দেশ হিসাবে পাবো, একান্ত বন্ধু রাষ্ট্র হিসাবে পাবো, যে আশা আমরা করেছিলাম, আজকে আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের পুনর্নির্মাণের প্রয়োজন হয়ে পড়েছে। এবং আমি বিভিন্ন এই চ্যানেলে বিভিন্নবার এই নিয়ে প্রোগ্রাম হচ্ছে, আগেও বলেছি, আমাদের হয়তো সময় বয়ে যায়, আলোচনা একের পর এক হচ্ছে, কিন্তু দুঃসাহস ক্রমশ বলা যায় যে বেড়ে যাচ্ছে, না বেশি হচ্ছে। সুতরাং ভারত বড় রাষ্ট্র হিসাবে তার যে নীতি, সেখানে এক বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা ইতিমধ্যে প্রয়োজন। অর্থাৎ সোমেনবাবু, আপনি বলার চেষ্টা করছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদেশ মন্ত্রী কিংবা যাবতীয় বিদেশ নীতি নিয়ে সেইভাবে স্টেপ নেওয়া হচ্ছে না, তাই তো? না, সেই বিদেশ নীতির যে সফট কর্নার ছিল আমাদের, সেগুলো ক্রমশ তারা হারিয়ে দিতে চাইছে। কিন্তু এক পক্ষের হয়ে আমরা তো বারবার গাল পেতে দিতে চাই না যে বারবার থাপ্পড় খাবো। সুতরাং আমাদের বড় রাষ্ট্র হিসাবে, বড় পরিবারের মানে বৃহৎ এশীয় মহাদেশের বৃহত্তম শক্তি হিসাবে আমাদের কর্তব্য আছে কোনো অগণতান্ত্রিক রাষ্ট্রকে আবার গণতন্ত্রে ফিরিয়ে আনা। বুঝতে পেরেছি। আমি সুপ্রিয়বাবুর কাছে যাব। সুপ্রিয়বাবু, একদিকে যখন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, অনেকটা আমাদের ভারতে মহাত্মা গান্ধীর এই যে বাণী, মানে সব কিছুতে শান্তি খুঁজে বেড়ানো, সেই জায়গায় কি সুপ্রিয়বাবু আপনারাও কি সেই ধারণায় বিশ্বাসী হচ্ছেন? চর খেয়ে যাবেন, যা বলতে চাইছেন সোমেনবাবু, কোনো রকম কোনো স্টেপ হবে না? বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সনাতনী হিন্দুরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি, তারপরেও ভারত কোনো স্টেপ নেবে না সুপ্রিয়বাবু? না, সোমেনবাবুকে বা তুমি অঞ্জন, দুজনকেই আমার প্রশ্ন হচ্ছে, ভারত কোনো স্টেপ নিচ্ছে না, এটা কি কোনো আর্টিকেলে বেরিয়েছে? ভেরি গুড কোশ্চেন। আমার জানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আন্তর্জাতিক বিষয়, এটা পাড়ার পাঁচু আর লালটুর ঝামেলা না যে মিডিয়ার সামনে এনে এক পক্ষ আরেক পক্ষকে গালিগালাজ করবে। কূটনৈতিক বিষয়, সমস্ত বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে আমাদের সরকার পক্ষে প্রত্যেকেই বলেছেন যে কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবেন সেখানে আমাদের সর্বসম্মতভাবে সহমত পোষণ করবেন, কারণ এটা দেশের স্বার্থের ব্যাপার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এখানে যারা যারা আছেন, আমি জানি না সবাই আন্তর্জাতিক বিশেষজ্ঞ কিনা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যেটা নীতি, আমার যত পড়াশোনা করে আমি যেটুকু জানি, সেটা পররাষ্ট্র নীতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষক এবং সোমেন বাবু, হ্যাঁ, থাকলে খুব ভালো, তাহলে ওনারা জানবেন বিষয়টা, আরো ভালো বলতে পারবেন। নিজ থেকে কোনোদিনও কোনো অভ্যন্তরীণ অন্য পররাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে যায় না, এখানেও নাক গলাতো না বা নাক গলানোর প্রয়োজন পড়তো না, যদি না এইভাবে অত্যাচারের যে পরিস্থিতি সেটা তৈরি হতো। আমি একদম কম ইয়েতে শেষ করবো, সেটা হচ্ছে তোমার এখানে হ্যাঁ মনোরঞ্জন বাবু যেগুলো বললেন সেগুলোর সাথে সত্যিই সত্যতা আছে এবং তার দুঃখের সাথে আমরা সহমত, এরকম যেন না হয়। কিন্তু এখানে দেখো ডিপ্লোম্যাটিক অ্যান্সার অনেকে দেওয়ার চেষ্টা করছেন, এখানে বিষয়টা না ডিপ্লোম্যাটিক আর নেই। যেদিন শেখ মুজিবুর রহমানের মতো বঙ্গবন্ধুর এই মূর্তি ভাঙা, তার মূর্তির উপরে প্রস্রাব করার মতো ঘটনা ঘটে গেছিল না, সেদিনই বোঝা গেছিল বাংলাদেশে গণতন্ত্র বলে আর কিছু নেই। আর কিছু র্যাডিক্যালাইজ যে সমস্ত ব্যক্তি যারা এখানে ওই কি কাজী নজরুল ইসলামের একই বৃন্তে দুটি কুসুম, এই কুসুম আর ডিম কোনোটাই মানে না, এবং সেটা মানে না বলেই তাদের একটাই এজেন্ডা, গজবাই হিন্দ। এটা কোনো ব্যক্তি চরিতার্থ স্বার্থ চরিতার্থ করার বিষয় নয়, যে কোনো পার্সোনাল অ্যাটাক, কোনো পার্সোনাল অ্যাটাক নয়, পার্সোনাল রিভেঞ্জ নয়। রিভেঞ্জ হচ্ছে একটা জাতিগত কিছু অংশের, আমি সমগ্র জাতির বলবো না, এটা আমার বলা ঠিক হবে না যে মুখপাত্র, কিছু তাদের প্রত্যেকটা জায়গায় তুমি যদি দেখো 57-58 খানা স্টেটে তারা এই শাসন কায়েম করাতে তারা সক্ষম হয়েছে। সেখানে কোনো জায়গাতে ইসলামিক স্টেট গুলোতে সেখানে কোথাও গণতন্ত্র বলে কিছু নেই। কিন্তু আমরা দু বাংলার যারা
পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা, তারা আমরা কুসুম খাবো, আমরা ডিম নিয়ে আলোচনা করব, আমরা এর গান সে শুনবো, তার গান সে একটু শুনবো। সংক্ষেপে। আজকের বাঙালি হিন্দুদের ওপরে যে আক্রমণগুলো বাংলাদেশের জেহাদিরা করছে, কোট আনকোট জেহাদি, সেই জেহাদিরা এইসব মানে না, এই গানও শোনে না। সুতরাং আমি এখান থেকে তোমার চ্যানেলের মাধ্যমে একই দাবি রাখবো, কেন্দ্রীয় সরকার তার কঠিনতম যে পদক্ষেপ সেটার অতি দ্রুত নিলে ভালো হবে। নেবে না বলে আমি এটা মনে ঠিক বলেছেন, করি, দ্রুত নিলে ঠিক ভালো বলেছেন সুপ্রিয়দা একদম ঠিক বলেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অতি দ্রুততার সঙ্গে স্টেপ নেওয়া উচিত। যেমনটা আপনি বললেন না, পাঁচুল আল্টুর ঝগড়া নয়, ঠিক বলেছেন, পাঁচুল আল্টুর ঝগড়া নয়, কিন্তু বাংলাদেশে অনেক সঠিক লোক, দায়িত্বপ্রাপ্ত লোক সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। কখনো কখনো তো তারা রাস্তা থেকে স্লোগানও তুলছেন, কলকাতা 4 দিনে দখল করে দেবে। তারা কোনো পাঁচুল আল্টু নয়। আমি সরাসরি রতনবাবু আবার সুযোগ দেবো, রতনবাবুর কাছেও যাবো, সবাইকে সুযোগ দেবো। রতনবাবু, যে সিনারিওটা দেখতে পাচ্ছি আমরা, এরপরে আপনার রিয়াকশন কি? দেখুন অঞ্জনদা, আজকের এই অনুষ্ঠানে যাকে আপনারা অতিথি করে নিয়ে এসছেন, আজকে মনোরঞ্জন বাবুকে প্রথমেই ধন্যবাদ এবং নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠানে একে অপরের উপর দোষারোপ না করে, হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি, উনি যেটা বললো যে দেখুন, আমরা যেরকম ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা যেরকম সম্মান দিই, তাম্রপত্র দ্বারা তাদেরকে আমরা এখনো যারা বেঁচে আছে তাদেরকে কিন্তু আমরা ভারত সরকারের পক্ষ থেকে মর্যাদা জানাই। মনোরঞ্জন বাবু যেটা বললেন যে মুক্তিযোদ্ধা যারা, তাদেরকেও কিন্তু বাংলাদেশের সেরা সন্তান হিসেবে বাংলাদেশ সরকার তাদেরকে কিন্তু সম্মান দেয়। বিষয়টা হচ্ছে যে দেখুন অঞ্জনদা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমরা বাঙালি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক। আমরা ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষ, কিন্তু আমাদের কিন্তু সব দিক দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকটা আমাদের পোশাক আশাক সব দিক দিয়ে একটু সংক্ষেপে রতনবাবু। হ্যাঁ মিল আছে, সেটা হচ্ছে আমরা বাঙালি। এখানে দেখুন অঞ্জনদা, গুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয় সঙ্গীত, তিনি কি সেই জাতীয় সঙ্গীত কিন্তু বাংলাদেশেও বাজে, আমাদের দেশেও কিন্তু কিন্তু তারা মানছেন না, এখন মানছেন না রতনবাবু, এখন তারা মানছেন না সেগুলো। এখন মানছেন না কেন? এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই আলোচনা তো আপনার চ্যানেলে দীর্ঘ সময় ধরে প্রতিদিনই করছেন। লাভ হচ্ছে কিছু? রতনবাবু, আপনি কোনো লাভ খুঁজে পাচ্ছেন? আজকে এক মুক্তিযোদ্ধাকে তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হচ্ছে এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একদম, আপনি এই দুটো ছবি দেখালেন অঞ্জনদা আপনাদের চ্যানেলে, আরো অনেক ছবি দেখাবো রতনবাবু। এটা মানে কল্পনা করা যায় না। এই আমরা বলছি যারা মৌলবাদ অঞ্জনদা, তাদের কোনো জাতি নেই, জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো বর্ণ নেই। ঠিক বলেছেন, মৌলবাদের কোনো ধর্ম হয় না, কোনো রং হয় না, ঠিক বলেছেন। আমি এই জায়গাতে একটি ফুটেজ আপনাদের সামনে দেখাই না, একদম ঠিক বলেছেন রতনবাবু, আমি একটা ফুটেজ আপনাদের সামনে দেখাই, একটু দেখুন, যেখানে সরাসরি একজন বলছেন মুসলমান রাষ্ট্র, ইসলামের কথা বলছেন, দেখুন। দৃষ্টি যার আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে। দৃষ্টি যার আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনে আইন চালু করতে। আমি না সরাসরি অনিন্দ্যবাবুর কাছে আসবো। অনিন্দ্যবাবু নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন। তারা বলছেন শান্তি কেউ দিতে পারেনি, এতদিন ধরে তারা রয়েছেন। 270 জন জঙ্গি বাংলাদেশ থেকে পালিয়েছে, এখনো খুঁজে পাওয়া যায়নি। আর আমাদের এই বাংলায় পরতে পরতে খুঁজে পাওয়া যাচ্ছে। এই সম্প্রতি ক্যানিংয়েও খুঁজে পাওয়া গিয়েছে। ভয় করে না অনিন্দ্যবাবু? কোনোদিন যদি কেউ বলে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি দিতে পারেননি, ভয় করে? প্রথমত কথা, আপনি যেটা বললেন যে জঙ্গিরা ওখান থেকে জেল থেকে পালিয়ে গেছে বা তাদের খুঁজে পাওয়া যায়নি, এবং কিছু জঙ্গি এখানে ধরা পড়েছে, কেরালায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে, পশ্চিমবঙ্গে ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় ভয়ের তো নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, তো ভয়ের তো নিশ্চয়ই সবারই ভয়ের কথা। এটা কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপি মানে ব্যাপার নয়, এটা আমার দেশের নিরাপত্তার ব্যাপার। এবং এই দেশের নিরাপত্তার ব্যাপার
যখন এটাকে বর্ডার এরিয়া আমাদের অমিত শাহজি সেটাকে দেখাশোনা করেন, তার দপ্তর দেখাশোনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখাশোনা করেন না। হ্যাঁ, স্টেট এসপিএফ আছে, তারা যথেষ্ট তৎপর, তার জন্য জঙ্গিদের মাঝে মাঝে ধরা পড়ছে। কোথায় আমাদের রিসার্চ অ্যানালিটিক্যাল ওই, তারা তো কাজটা কি, তারাই তো দেখবে যে দেশের মধ্যে কারা ঢুকে গেছে না আছে, গোয়েন্দা বিভাগ তো তাদের, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ তো তাদের। আবার আপনাকে বলছি, এটা বিজেপি, কংগ্রেস, সিপিএম এর ব্যাপার নয়, এটা আমার দেশের ব্যাপার। আমি সুপ্রিয়র সঙ্গে একমত, এটা আন্তর্জাতিক একটা রিলেশনের ব্যাপার, আমার দেশের নিরাপত্তার ব্যাপার। সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি দেয়নি বলে এই বিজেপি বা যারা যদি কেউ কোনো কথা বলে সেটা অবান্তর হয়ে যায়। আজকে আপনারা ঠিক বলেছেন, অবান্তর হয়ে যায়। অনিলবাবু, যখন বাংলাদেশ থেকে হুঁশিয়ারি আসে না যে কলকাতা 4 দিনে দখল করে নেবো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ললিপপ খাচ্ছি না, আমরা ললিপপ খাচ্ছি না, ততটাই প্রাসঙ্গিক এই বিষয়টিও। আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজ্যকে দখল করে নেওয়া মানে ভারতবর্ষকে অপমান করা, এই কথা বলার। আর যারা এই কথাগুলো বলছে তারা অপদার্থ, তারা কিছু ক্ষমতা নেই, ছেড়ে দিন ওদের কথা, বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। বা কলকাতা দখল করা মানে হচ্ছে ভারতবর্ষকে অপমান করা। আমি ভারতের নাগরিক হিসেবে আমিও বলবো যে আমরা কেউ হাত গুটিয়ে বসে নেই, নিঃসন্দেহে আমাদের ভারত সরকার এই বিষয়ে নিঃসন্দেহে দেখছে। আমি আপনার বলি, বিক্রম মিশ্রি ওখানে গেছিলেন, কথা বলেছেন, কিন্তু বিদেশ সচিব, কিন্তু এখনো অব্দি সেরকম কিছু করতে পারেনি। আবার এক্ষুনি আমি খবর পেলাম, আমাদের কিছু বন্ধু আছে সেখান থেকে, কুমিল্লা যিনি, যাকে আপনারা কিছুক্ষণ আগে দেখাতে বা এখন দেখাচ্ছে, আব্দুল হাই কানু, ওনার নাম আব্দুল হাই কানু, উনি কুমিল্লা ছাড়তে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে উনি কুমিল্লা ছেড়ে দিয়েছেন। খবর নিয়ে লজ্জাজনক। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা সত্যি করে লজ্জাজনক ঘটনা। আজকে আমি বাঙালি হিসেবে শুধু বলবো তা নয়, আপনি যে খবরটি দিলেন সেই খবরটি যদি সত্যি হয় আমরা ভেরিফাই করার অবশ্যই চেষ্টা করবো। কিন্তু এই বিষয়ে আমি অবশ্যই মনোরঞ্জন বাবুর কাছে আবার যেতে চাইবো। মনোরঞ্জন বাবু, যে ছবিটা তুলে ধরবার চেষ্টা করছেন অরিন্দবাবু তার কথার দ্বারা, এটা যদি সত্যি হয় তাহলে 71-এর বাংলাদেশ আর 24-এর বাংলাদেশের মধ্যে পার্থক্য খুঁজতে পারছেন? আমি খুব এই ছবিটা সম্পর্কে আমার কিছু সন্দেহের বিষয় আছে। যেমন? কারণ কানুকে আমি চিনি, আচ্ছা, ও পুরনো পল্টনে থাকতো, অনেক অনুষ্ঠানে মানববন্ধনে বক্তৃতা করতো। তো ওর তো এমন কিছু করা সম্ভব না ওর পক্ষে যে মামলা মোকদ্দমা এই সেই, যেটা কাগজে পড়ে দেখলাম। তাহলে বিষয়টি ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তবে একজন মানুষ হিসাবে ফরগেট অ্যাবাউট মুক্তিযোদ্ধা, একজন মানুষ হিসাবে আর একজন মানুষের গলায় ওই এলাকায় চরম অপরাধী না হলে গলায় জুতোর মালা পরানো, এটি মানবিক দিক দিয়ে এটা শোভনীয় নয়। মনোজনবাবু, আমি জানি না এই প্রশ্নটা করাটা আপনাকে ঠিক হবে কিনা, কিংবা আপনার উপর কোনো রকম স্টেপ হবে কিনা জানি না, সেটা বাংলাদেশে প্রচার হবে কিনা, আমার করতেই হচ্ছে এই প্রশ্নটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি ইউনূস সরকারকে আপনারা সমর্থন করছেন? অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যে কাজগুলো করে বেড়াচ্ছেন, ভারত বিদ্বেষী কথা বলছেন, আপনারা সমর্থন করেন? এখন ব্যাপার হলো কে কোথায় কি বলছে, তার লেভেলটা কি, সেগুলো বুঝতে হবে। সরকার বলছে কিনা, সরকার এই ধরনের কথা বলেছে বলে আমি শুনিনি। তো যাই হোক, সম্পর্কটা হলো প্রতিবেশী দুই রাষ্ট্রে। এখানে আমি ঢুকবো না এই কারণে যে আমি রাজনীতিবিদ নই, কখনো রাজনীতি নিয়ে আলোচনা করিনি, রাজনীতির মধ্যে নাক গলাইনি। এর একটি কারণ আছে, সেটা হলো ধর্ম। সেই ধর্মটা কি, যে এই যক্ষ যুধিষ্ঠির সংবাদ আপনারা নিশ্চয়ই জানেন, মহাভারতের। সেখানে মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু রাজনীতিবিদ যারা করেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে কারণে বা অকারণে কিছু মিথ্যে কথা তাদের বলতে হয়। এই জিনিসটাই 78 বছর বয়স পর্যন্ত কখনো বলিনি, মিলিটারিরা কখনো বলি।
তাহলে তাহলে মনোরঞ্জনবাবু একটি সত্যি কথা খালি বলে দিন। আমি আরও একটি সত্য কথা আপনার থেকে জানতে চাই মনোরঞ্জনবাবু। ধর্ম কি মানবিকতার থেকে ঊর্ধ্বে? ধর্ম কি সব কিছুর থেকে ঊর্ধ্বে? আজ যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, আমরা খবর পাচ্ছি, ছবি পাচ্ছি, যে ছবিটা আমরা দেখছি, ঊর্ধ্ব বা অনূর্ধ্ব এটা কোনো কথা নয়। অঞ্জন বাবু কথা বলছেন তো? হ্যাঁ কথা বলছি, অঞ্জনবাবু কথা বলছি, অঞ্জন। অঞ্জনবাবু। হ্যাঁ অঞ্জন কথা বলছি, বলুন। হ্যাঁ অঞ্জন, শোনো, এখানে উপরে নিচে কোনো কথা নেই। কথা হলো যে মানুষ, মানবিক ব্যাপার। আমার শত্রু আছে, নেই যদিও, যদি থাকে, সে যদি এক মানে তৃষ্ণার্ত হয়ে জল চায়, আমি সবার আগে তাকে এক গ্লাস জল দেবো। এটা হলো মানবিকতা, মানবিক ব্যাপার। এখানে ধর্মের ব্যাপার নেই। আর ধর্মের ব্যাপার যেটা আছে সেটা সব জায়গায় একই আছে। একক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি সনাতন ধর্মে আছে। তারপরে লা ইলাহা, এটা ইসলাম ধর্মে আছে। গড ইজ ওয়ান, খ্রিস্ট ধর্মে আছে। তো এটা তো আছেই, কিন্তু তাদেরকে জোর একই করে এটা সাথে বলানো আবার ঠিক হয় কি? জোর করে যেটা বলানো হয়, আমি একটা ফুটেজ আপনাদের সামনে রাখি, দেখুন আমরা ফুটেজটা দেখুন, যেখানে ইসলাম ধর্মের লোকেরা এক প্রকার জোর করে তাকে বলাচ্ছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না, ছবিটা দেখুন প্লিজ, যার যার ধর্ম তার তার ধর্ম। ছবিটা একবার দেখুন মনোরঞ্জনবাবু। মনোরঞ্জনবাবু একটা ছবি দেখুন, হ্যাঁ একটি ছবি আপনাকে দেখাচ্ছি, দেখুন। হ্যাঁ হ্যাঁ এই ছবিটা আমি দেখেছি, এই ছবিটা আমি তোমার এখানে একটু আগে দেখেছি। ঠিক মনোরঞ্জনবাবু, এবং এটা কি কথা বলছে তাও সত্যি দেখেছি। সত্যি কি এটা তাৎপর্যপূর্ণ? এটা কি আদতে না, এই একটি সভ্য ছবিটা- সমাজের নিদর্শন? না, এখানে আমি একটা কথা বলি, অঞ্জন, এই ছবিটা কতটুকু নির্ভরযোগ্য আজকাল যুগে, মানে ইলেকট্রনিক যুগে, নানা রকম ব্যাপারের মধ্যে অনেক কথা বলে টলে আমার মাথাটা ঢুকিয়ে দিল। এরকম অনেক জিনিস ঘটে, কাজে এই জিনিসটা কতটা নির্ভরযোগ্য না জেনে আমি মন্তব্য করতে রাজি না। বেশ, আমি সুপ্রিয়বাবুর কাছে যাবো। সুপ্রিয়বাবু, নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, না না, আমি ওনার কথার কাউন্টারে কোনো কথাই বলবো না। উনি আমার থেকে অনেক বিজ্ঞ এবং অনেক বয়স ওনার। আমি ওনার কথার কাউন্টারে আমার কথা আমার শোভা পায় আমি না। একটু সংক্ষেপে বলতে বলবো, আমার নিজের একটা বক্তব্য। আরে সংক্ষেপে আর কি 5 সেকেন্ডে কি করে কথা শেষ করবো? না না না, বাকিদেরকে সুযোগ দিতে হবে, বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বলছি, আমি দেখো, একরকম হচ্ছে যে আমি ওনার যে পুরো কাহিনীটা শুনলাম, উনি যে গল্প, আমাদের সাথে গল্প নয়, সত্যতাটা গল্পের আকারে বললেন। সেখানে দুটো লাশের কথা বলেছেন, যে ওই সময় দাঁড়িয়ে তাকে তার দাদা বা ভাই তার লাশটাকে পোড়াতে হয়েছিল বা নিতে হয়েছিল বা দেখতে হয়েছিল। আমি তার কাছে একটা প্রশ্ন সবিনয় রাখতে চাইছি। আজকে যেটা এআই এর মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে এটা তৈরি করা হয়েছে বলে ওনার মনে হতে পারে বলে আমার মনে হচ্ছে। সেদিন দাঁড়িয়ে যে ঘটনাগুলো ঘটেছিল বা কলকাতাতে 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডে বলে যে গল্পটা, মানে যে সত্যতাটা হয়েছিল, সেটাতে কি জাতি, প্রথা বা ধর্ম ছিল বলে ওনার মনে হয়? নাকি সেখানেও মনে হয়েছিল যে কোথাও যে এই টেররিস্টদের বা এই মৌলবাদীদের নাকি কোনো জাত হয় না, কিন্তু তারা সকলেই ইসলাম ধর্ম চায়? এটা আমি বলতে চাইছি। না, বিষয়টা হলো কি, ইসলাম ধর্মকেই তারা চায়। আমি আগেই বলেছি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা মনে করে কাজ করতে হবে, যেই কাজই করেন আপনি। কিন্তু স্যার, আপনার প্রতি সম্মান রেখেই বলছি স্যার, যে যারা সেই রাষ্ট্রেরই শেষ করে দিচ্ছেন, তারা কি রাষ্ট্র বলে আদৌ কিছু মনে করেন? বাংলাদেশের কথা বলছি, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কি কাজ করছে সেটা তো সঠিকভাবে জানতে হবে। এটা দায়িত্ব, যেগুলো হয়েছে দায়িত্ব নিয়ে জানাতে হবে। যেমন কিছু কিছু কাজ হয়েছে, সময় একটু অল্প রয়েছে, আমি বুঝতে পারছি, কিছু কিছু কাজ হয়েছে ভালো নয়, যেমন এটা বুঝি, তাই একাধিক মূর্তি যেমন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আবার সেই মূর্তির উপরে ত্যাগ করা হয়েছে। তো এগুলো শোভনীয় নয়, দেখতেও খারাপ লাগে। বুঝতে পেরেছি, শোভনীয় নয়। সোমেন বাবু, অরিন্দ বাবু, আসবো এক এক করে, আমার কাছে একদম হাতে সময় নেই। সোমেন বাবু বলুন। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন। হ্যাঁ বলুন সোমেন বাবু। খুবই পরিতাপের বিষয়, মুক্তিযোদ্ধা বীর যিনি আছেন, সশস্ত্র প্রণাম দিয়ে বলছি, ওনার এই বক্তব্য ওই পরিসরে থেকে এরমই আশা করা যায়।
ঠিক ঠিক একদম একদম। দুই, আরেকটু আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন তার সঙ্গে যা সংযোজন করে, নিশ্চয়ই, সেটা হচ্ছে বলুন। পূর্বতন বাম শাসনেও আমরা দেখেছি উদ্বাস্তু মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা জেনেছি তারা নিজেরা তার চোখের সামনে তার নিজের ভাই বোনদের ধর্ষণ, হত্যা সবকিছু নিজের চোখে দেখেও এপার বাংলায় এসে, আমি আজ হয়তো এই কথা বলার সময় এসছে, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে আমরা মজে গেছি। অর্থাৎ যে আমরা ওইগুলোকে ধর্মনিরপেক্ষতা, এখানে আমাদের সহনশীলতা, এই যে বেলকতা দিয়ে, এই সুন্দর আবরণের কঠিন দিয়ে ঢাকতে ঢাকতে, এটাই আমার লাস্ট বলা। সেটা হচ্ছে ভয়টা এখানে ওপার বাংলায় যা হচ্ছে আজ, মনে রাখবেন এক মৌলবাদ আরেক মৌলবাদের পুষ্টি সাধন করে, এবং ভয়টা এখানে ওই মৌলবাদকে জিয়ে রাখার অর্থ ওই চিত্রগুলোকে প্রতিদিন আমাদের ভেতরে যন্ত্রণায় নিংড়ে নেওয়ার অর্থ এপার বাংলাতে সাম্প্রদায়িক প্রতিযোগিতাকে আস্তে আস্তে ইনজেক্ট করা। সেই ভয়টা কিন্তু আখেরে রয়েই যাচ্ছে। বেশ, আমি একেবারে অন্তিম পর্যায়ে রয়েছি। আমি তিনজন কাছেই আসবো। আমি অনিন্দবাবু আপনার কাছে আসবো, অনিন্দবাবু আপনার কাছে আসবো, তিনজনের কাছেই আসবো, রতনবাবু, অনিন্দবাবু এবং সুকান্তবাবু, তিনজনের কাছে আসবো। আমি 1 মিনিট করে বলার সুযোগ তিনজনকেই দেবো। আমি প্রথমে অনিন্দবাবুর কাছে যাবো। অনিন্দবাবু বলুন। আমি মনোরঞ্জন বাবুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, উনি তো এআই কথা অনেক কিছু বললেন। আচ্ছা, 1975 সালে কর্নেল তাহেরকে কি অপরাধে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, এটা বলবেন আমাকে? আরে অনিন্দদা, তুমি এমন প্রশ্ন করছো, সব থেকে ভালো হতো তাকে প্রশ্ন করলে, কিন্তু তিনি এখন আর পৃথিবীতে নেই। বেশ, অনিন্দবাবু উত্তর পেয়ে গেছেন। রতনবাবু বলুন। দেখুন অঞ্জনদা, দেখুন আমরা বহিঃশত্রুর বিরুদ্ধে যেভাবে লড়াই করতে পারি, কিন্তু অন্তর্শত্রু মানে ভেতরের শত্রুর বিরুদ্ধে লড়াই করা কিন্তু তার চেয়ে কঠিন। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে সেটা বহিঃশত্রুর থেকে ভেতরে যে শত্রু, সেই শত্রুর বিরুদ্ধে কিন্তু মনোরঞ্জন বাবুদেরকে লড়তে হচ্ছে। আজকে মনোরঞ্জন বাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই চ্যানেলে বসেছেন, এবং আপনার কথার মধ্যে দিয়েই আজকে আমরা জানতে পারছি যে বাংলাদেশে যে ভয়ের পরিবেশ বা ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটা জলের মতো পরিষ্কার। তবুও সেটা একটা কথা বলতে চাই অঞ্জনদা, যে 71-এর যুদ্ধে মনোরঞ্জন বাবুরা শুধুমাত্র বাস লাঠি নিয়ে যুদ্ধ শুরু করেছিল, কিন্তু দেশকে স্বাধীন করে ছেড়েছিল। কিন্তু আজকে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ শুধু বাস লাঠি দিয়ে যুদ্ধ করলে হবে না। এই যুদ্ধ সংক্ষেপে ভেতরের যুদ্ধ। এই যুদ্ধ জিততে গেলে চাই মনোরঞ্জন বাবুদের মতো যে সমস্ত লোকেরা যখন ওই দেশে আছে, নিশ্চয়ই তাদের ছেলে মেয়েরা, তাদের যারা শিক্ষিত যারা হয়েছে, তারা এই শত্রুকে একেবারে সমূলে শেষ করবে। এটা আমরা বিশ্বাস করি। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা 71-এ যেভাবে এই করেছিলাম, বাংলাদেশকে সহযোগিতা করেছিলাম, ভারতবর্ষের যে সরকার আছে, আমরা মনে করি বাংলাদেশ আমাদের মিত্র দেশ। আমরা এবারও ভারতবর্ষ বাংলাদেশের পাশে থাকবে। অঞ্জনদা, আপনাদের এই চ্যানেলে বলে যাচ্ছি, কারণ বাংলাদেশ বাঙালি, আমরা সব এক হয়ে থাকতে চাই। বেশ, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আমি একেবারে অন্তিম রাউন্ডে রয়েছি। সুকান্ত বাবুর থেকে আমি শেষ আমি 1 মিনিট কথা বলতে চাই, 1 মিনিট কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই মনোরঞ্জন বাবু, বলুন বলুন বলুন। যিনি কংগ্রেসের কথা বলেছেন, তো লম্বা কথা অনেক বলা যায় না, সময় কম, টেলিভিশনের সীমাবদ্ধতা আছে। যেহেতু আমি 59 বছর টেলিভিশন বেতারে গান করি, আমি জানি সময়ের ব্যাপার, টক শো করি। এখন কথা হলো যে সংক্ষেপে কংগ্রেসের কথা যখন উনি বললেন, তো এই ফাঁকে আমি 1 মিনিট কম সময়ে বলি যে আমরা মহীয়সী নারী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তখন ভারতের প্রধানমন্ত্রী, তার কাছে আমরা আজন্ম কৃতজ্ঞ থাকব। আমরা যারা যুদ্ধ করেছি এই বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, একটি দেশের জন্য, তার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এ কথা বলতে যে যদি আমার কোনো ক্ষতি বরণ করতে হয়, তাতেও আমার কোনো অসুবিধা নেই। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। কথা বললেন। আমাদের ভারতের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
শুধু ইন্দিরা গান্ধী কিংবা কংগ্রেস কিংবা বিজেপি সিপিআইএম নয়, আমাদের ভারতের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ যে আপনারা এখনও আমাদের কথা মনে রাখেন। কিছু বাংলাদেশি লোকেরা তো সেটাও মনে রাখছে না। মনোরঞ্জনবাবু, আপনি সেখানে লড়াই করে কথাটা বললেন। আমি সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, অতি সংক্ষেপে আপনার রিয়াকশন। সংক্ষেপে তো বলা যাবে না। প্রথম কথা হচ্ছে, একটু আগে উঠছিল যে এটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ হতে হয় না, যে পিসফুল কোএক্সিস্টেন্স, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল নন এগ্রেশন, এগুলো আমাদের পঞ্চশীল নীতির বহু কিছু রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, চায়না যখন এখন সফট ডিপ্লোমেসির ক্ষেত্রে দিকে যাচ্ছে, ভারতবর্ষের এই সফট ডিপ্লোমেসি, আমি একটা কথা মনে করাবো, যেটা যেহেতু মৃত্যুঞ্জয় বাবু কেটে ফেললেন। ইন্দিরা গান্ধী যখন 1971-এর কথা বলছি, যখন তিনি এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিলেন, এটা বলতেই হবে, অ্যাডমিট করতে হবে, তখন তিনি বিভিন্ন বিরোধী দলের নেতাকে সারা বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। কেন বলুন তো? তারা যেন ভারতের পক্ষে থাকে। আজকে আমাদের বিদেশ নীতির, আমি কোনো বলছি না যে মোদির যে বিদেশ নীতি ভাইব্রেন্ট মোদিজম মেনে নিচ্ছি, কিন্তু কোথাও গিয়ে এই বিদেশ নীতি আমাদের সার্জিসের মতো নাবালক একটি বাংলাদেশের ছেলে, সে এত বড় সাহস পাচ্ছে আমাদের নিয়ে বারবার কথা বলার। আরাকান আর্মি নিয়ে আমরা মত্ত আছি, কিন্তু আরাকান আর্মি নিয়ে বা ওই অঞ্চলটা রাখাইন প্রদেশে তারা আজকে আমাদের বাংলাদেশে অ্যাটাক করবে, কি করবে সে ভবিষ্যৎ দেখবে। কিন্তু মৃত্যুঞ্জয় বাবু যে কাঁপছে, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর প্রতি তাদের আবেগ। সেই মনোরঞ্জন বাবু, সুকান্ত বাবু, উনি মনোরঞ্জন ঘোষাল, মনোযোগ মাফ করবেন, মোদির বিদেশ নীতির সব ডিপ্লোমেসির জন্য কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু ভাবতে হবে, কারণ আমাদের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের ভৌগোলিক জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো স্লিপার সেল, আমরা জানি আজকে শিলিগুড়িতে একটা বিশাল ঘটনা ঘটেছে। তা আমরা এইভাবে, আমি একটা ক্ষুদ্র দেশ বাংলাদেশ মানলাম, আমরা এগ্রেশন করব না, কিচ্ছু করব না, কিন্তু আমাদের ধৈর্য কিন্তু একটা রয়েছে। বড় প্রতিবেশী বলে আমরা বারবার নরম বিদেশ নীতির মাধ্যমে নেপাল আজকে আমাদের থেকে দূরে চলে গেছে, আমাদের থেকে দূরে চলে গেছে। আমি আর সময় দিতে পারছি না। যারা যারা এখনো পর্যন্ত জুড়েছিলেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ জোড়ার জন্য। যাদেরকে আমি সময় দিতে পারলাম না তাদের কাছে সরি। আর মনোরঞ্জন বাবু, আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অনেক বেশি ব্রেভও, তার কারণ ভারতে এই মিডিয়া চ্যানেলে আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখলেন। আর যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, শুধুমাত্র ভারত বিদ্বেষী কথা বললেই হবে না। ভারত বাংলাদেশের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, যে ঐক্য রয়েছে, তা কখনোই আপনারা মুছে ফেলতে পারবেন না ইউনূস সরকার, এটা মাথায় রাখবেন। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।